প্রেম, বিরহ, বিপ্লবী এবং সাম্যবাদী চেতনার এক অপূর্ব মেলবন্ধন যার লেখনীর মধ্যে বিদ্যমান, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রকৃতি তার কাছে রূপ মাধুর্যের পাশাপাশি মুক্তি ও মানবিক আবেগের প্রতীক। তার লেখনীতে প্রকৃতির বিভিন্ন উপাদান উঠে এসেছে অসংখ্যবার। বিদ্রোহী কবির প্রকৃতির আলপনা অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত আছেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা এবং কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ লেনিন। কেমন আছেন আপনারা? ভালো আছি। প্রকৃতির জীবনের সঙ্গে থাকলে বড় বেশি শান্তি পাই আর কি, কেননা এটাই তো আমাদের চারিপাশ, যাকে ঘিরে আমরা বেড়ে উঠি আমাদের স্ব মহিমায়, স্ব দক্ষতায়, স্ব জ্ঞানের গরিমায় এবং চর্চায়। অবশ্যই প্রকৃতি না থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না। আচ্ছা, ইকরাম আহমেদ লেনিন, আমাকে একটু বলবেন কবি নজরুল তার লেখনীতে প্রকৃতিকে শক্তি ও বিদ্রোহের প্রতীক হিসাবে গ্রহণ করলেন কেন? খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রশ্ন। আমরা জানি সমস্ত সৃষ্টিশীল গুণীজন তাদের সৃষ্টিকর্মে সম্পূর্ণভাবে নিজস্ব ভাবনা অনুভূতি ব্যবহার করেন। এটা একান্তভাবে তাদের নিজস্ব। আমরা যদি তাদের ভাবনা বা অনুভূতিকে জানতে চাই, তাদের সৃষ্টিকর্মের মধ্যেই আমাদের খুঁজতে হবে। নজরুল ছিলেন একজন বহুমাত্রিক প্রতিভার লোক। তার সৃষ্টিকর্মের মধ্যে বহুমাত্রিকতা আছে। সেই বহুমাত্রিকতার একটা বড় অংশ হলো শক্তি এবং বিদ্রোহ। এখানে বুঝতে গেলে আমাদেরকে একটু নজরুলের জীবনযাপন এবং সেই সময়কার পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করতে হবে। নজরুলের জন্ম এবং সৃষ্টিকর্মের 22 বছর পুরোটাই ঔপনিবেশিক ব্রিটিশ শাসিত ভারতে। নজরুলের বাল্যবন্ধু শৈলজানন্দের লেখা থেকে জানতে পারি নজরুল ছাত্র জীবন থেকেই ব্রিটিশ বিরোধী মনোভাবাপন্ন ছিলেন এবং ব্রিটিশদেরকে যুদ্ধ করে তাড়াতে হবে এই চিন্তা তার মাথায় ছিল। মানে তার মাথায় রাজনৈতিকভাবে বিদ্রোহ ভাবটা ছিল স্কুল জীবন থেকেই। এরপরে আমরা দেখি যখন নজরুল সৈনিক জীবন থেকে ফিরে আসলেন, আসার পরে উনি কি দেখলেন পারিপার্শ্বিক অবস্থাটা। একদিকে পরাধীন দেশ, আর একদিকে হলো কুসংস্কারে আচ্ছন্ন একটা জাতি, যেখানকার যুবকেরা হতোদ্যম একটা শ্রেণী, যাদেরকে ধাক্কা না দিলে, কুসংস্কার না তাড়ালে নজরুলের বিদ্রোহটাকে সফল করা যাবে না। নজরুলের লেখা বের হয়ে আসলো, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। এমন কোনো বাঙালি নেই যে কালবৈশাখীর ঝড়ের এই যে প্রচণ্ড মাতম এবং ধ্বংসলীলা, এটা এমন কোনো বাঙালি নেই যা জানে না। নজরুল মনে মনে চিন্তা করলেন, এইটা নিজের শরীরে ধারণ করার চিন্তা করলেন, যে নিজের মনে সেই শক্তিটা যদি যুব সমাজ এবং আমাদের সামাজিক অবস্থায় সঞ্চার করতে পারেন, তাহলে অনেকটা সফল হতে পারবেন। যেমন আমরা আরও পাই বিদ্রোহী কবিতায়, আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি, আমি পথপাশে যাহা পাই যাই চূর্ণি। চূর্ণ করতে করতে এগিয়ে যাবেন, এইটা লাগবে আমাদের যুব সমাজের মধ্যে। আমরা সেই নজরুলের সৃষ্টির মধ্যে প্রকৃতির শক্তি এবং সব কিছু দেখতে পেলাম। আরও পাই বিদ্রোহী কবিতাতেই আছে, আমি শ্রাবণ প্লাবন বন্যা। শ্রাবণের প্লাবন বাঙালি দেখে নাই মনে হয় না, সব বাঙালি শ্রাবণের প্লাবন জানে। এইখানেই আমরা দেখতে পাই যে নজরুলের মনোভাবটা ওই রকমভাবেই আসে। প্রকৃতিকে উনি নিজের মনে ধারণ করেছেন এবং সামাজিক অবস্থায় সমাজে যুব শ্রেণীকে এইটা সঞ্চার করার চেষ্টা করে গেছেন। আমার মনে হয় নজরুলকে আমরা এভাবেই খুঁজে পাই, তার শক্তি বিদ্রোহে প্রকৃতিটা এভাবে চলে আসছে। আবার শুনবো আপনার কথা। ফেরদৌসারা, বহু বছর ধরে সঙ্গীত চর্চা করছেন, বিশেষ করে নজরুল সঙ্গীত। আমাদের একটু বলবেন নজরুল গানে প্রকৃতির বিভিন্ন বিষয় উপস্থাপিত হয়েছে, এ বিষয়ে আপনার মূল্যায়ন কি? নজরুল সঙ্গীত চর্চা এটি আমাদের পরিবারে খুব একটা স্বাভাবিক ব্যাপার ছিল, কেননা শুরুতেই তো উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা সমস্ত ঘরে পরিবারের সকলেই করছেন, সেই সুবাদে আমারও করা। কিন্তু নজরুলে শুধু কেন আসলাম? গান তো শুরুতে কোনো বাধা নেই, সব রকম গানই শিখতাম, সেই সাথে নজরুলের গান। কখন আমি তার প্রতি আকর্ষিত হলাম, যে গানগুলো আমার কণ্ঠে ধারণ করে হৃদয় দিয়ে গাইবার সবচেয়ে বেশি অনুরণন পেতাম, সেই গানটি যে নজরুলের গান,
পরে বুঝলাম, যখন বুদ্ধি বাড়লো এবং সেই সাথে বুঝলাম যে রাগাশ্রয়ী গানকে আমার বড্ড ভালো লাগে। একই সাথে যে গানের কথায়, দেখুন সঙ্গীতের আমি দুটোকে ভাগ করছি, একটি হচ্ছে কথা, আরেকটি হচ্ছে সঙ্গীতের যে দিকটি, সুরের যে দিকটি। তো কথায় যখন আসি তখন দেখছি এ গানের কথা কোনো মানুষকে না ছুঁয়ে গেছে এমন নয়। যে ছোট্ট শিশু, তার মনের যে ভাবনা, সেখান থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলের জন্য গান কখনো শোনেননি সেই মানুষেরও ওই কথার আকর্ষণে গান শুনবে। গেল এদিক। আমি যদি এবার সুরের দিকে আসি তাহলে বলতে হবে যে সঙ্গীতের যত রকম ধারা, তার সবগুলো ধারায় নজরুলের যে বিচরণ এবং দৃঢ় বিচরণ, তিনি প্রত্যেকটি জায়গায় এমন সুন্দর করে মানুষকে টেনে ধরেছেন। প্রত্যেকের মনে হয়েছে এই গানটি আমার জন্য লিখেছে। যখনই এরকম একটি জায়গায় পৌঁছায় কোনো কবি, তাহলেই বুঝতে হবে জনমানবের কবি, মানবতার কবি। এবং সেই গান কখনো সুরের দিকে দেখবেন পল্লী সুর, কথায় আছে দেশের কথা, তাহলে এটা কি দেশাত্মবোধক না পল্লী গান? এবার আমি একটি উদাহরণ দিচ্ছি। তোর রূপে সই গাহন করে জুড়িয়ে গেল গা, তোর গায়েরি নদীর ঘাটে বাঁধলাম মোর না, জুড়িয়ে গেল গা। এই রূপটি কার? তোর রূপে। মনে হচ্ছে একটি প্রেমের গান, কোনো রমণীর কথা বলা হচ্ছে। আসলে তা নয়, এটি দেশ রমণীর কথা বলা হচ্ছে। যেই দেশ ঘন কুন্তলা চুলের মতো, যার বনভূমি। কি সুন্দর সুন্দর উদাহরণ। তারার সাথে তিনি উদাহরণ টেনেছেন যে তুমি কি সন্ধ্যা তারার যা। তো উদাহরণগুলো অসাধারণ, অতুলনীয়। তিনি 365 দিনে একটি বছরের প্রতিটি মুহূর্তের জন্যে বোধ করি গান লিখে গেছেন, প্রতিটি জনমানুষের জন্যে গান লিখে গেছেন। তিনি লিখে গেছেন উদ্যমী হওয়ার জন্যে, তিনি লিখে গেছেন অধিকার আদায়ের জন্যে, তিনি এমন ব্যবস্থা করে গেছেন মানুষের ভেতর থেকে সেই উন্মাদনা আসবে। তেমনি কথা, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল। তিনি লিখে গেছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট। এতটা স্ট্রং, এতটা পদভারে পদাঘাত করেছেন কথার মধ্য দিয়ে। আবার হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান, সেখানে তিনি নেই, তিনি মানুষের কথা বলছেন। সন্তান মোর মার, যে সন্তানের গায়ে লেখা নেই কোন ধর্মের মানুষ তিনি। আবার ফুল, পথের ধারে কত সুন্দর অজানা নামের ফুল রয়েছে, যে ফুলগুলোকে আমরা আদর করে খোঁপায় বাঁধি, বেনিতে লাগাই, অথচ ফুলদানিতে কখনো রেখে বলি না সে ফুলের রানী। ফুলের রানী বলতে আমরা গোলাপকেই জানি। অবহেলিত এত সব ফুলের নাম কবি লিখে গেছেন। আবার দেখুন, আরও একটি দিকে যদি বলি, আমরা কি কখনো খেয়াল করি কোনো ফলের ফুল এতটা সুন্দর, এতটা সুগন্ধময়? আমরা কিন্তু খেয়াল করে কখনো তাদের কথা বলি না। বেল ফুল এনে দাও, চাই না বকুল, চাই না হেনা, আনো আমের মুকুল। গোলাপ বড় গরবি, এনে দাও করবি, চাইতে জুথি আনো টগর। কি ভুল, কি ভুল, কি ভুল। এই সব কিছুতেই আপনি দেখবেন নজরুল কোনো ফেলে দেওয়া জিনিসকেও কতটা সুন্দর করে, প্রকৃতিকে কতটা সুন্দর করে তিনি দেখে গেছেন। যে দেখাটা যদিও এমন কোনো জায়গায় তিনি যাননি, অথচ তার দেখা কোনো বিন্দুমাত্র তিনি বাদ দেননি তার কবিতায় লেখায়, যা আমরা দেখেও দেখি না। কবি হৃদয় তাই দেখেন। আবার শুনবো আপনার কথা। ইকরাম আহমেদ, নজরুল সাহিত্যে প্রকৃতি ও জীবনের প্রতিফলন কতটুকু দেখা যায়? নজরুলের সাহিত্যে, সঙ্গীতে প্রকৃতি ও জীবন নাই কোথায়। নজরুল তো সর্বসময়ই
প্রকৃতি আর জীবন নিয়ে চলে আসছেন। নজরুলের সৃষ্টির বড় দুইটা অংশ সাহিত্য, সঙ্গীত। সঙ্গীতের প্রায় অধিকাংশ গানে প্রকৃতি চলে আসছে। আমাদের খুবই পরিচিত একই অপরূপ রূপে মা তোমার, হেদিন ও পল্লী জননী, ফুলে ও ফসলে, এই যে প্রকৃতি কিভাবে চলে আসতেছে মানুষের জীবনটার মধ্যে দিয়ে। আবার আছে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই পাহাড়ের ঝর্ণা আমি, প্রকৃতি চলে আসতেছে। আবার আন্তর্জাতিক পর্যায়ে নজরুল চলে গেছেন প্রকৃতি নিয়ে। মোমের ও পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়, বিহবল চঞ্চল পায় খর্জুর বৃক্ষাধারে। খর্জুর বৃক্ষ আফ্রিকার মরুভূমির মধ্যে চলে গেছেন। আন্তর্জাতিক পর্যায়ে প্রকৃতি নিয়ে নজরুল কথা বলছেন। আবার এবং সেগুলোকে কত সুন্দর করে, কত সুরগুলো সুন্দরভাবে, বিদেশি সুরে মানে বেঁধে, প্রাণের উৎসারিত একদম যেটা বলে প্রাণের আবেগটাকে সামনে নিয়ে চলে আসছেন। আবার আমরা যদি সাহিত্য কবিতার মধ্যে যাই, এই ধরনের যাহা সম্বল, বাসে ভরা ফুল, রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি, রসে ভরা জল, পাখির কণ্ঠে গান, প্রকৃতি কিভাবে চলে আসে। তারপরে নজরুলের গল্পের মধ্যে পাই আমরা এরকম বাদল বরিশনে, বৃষ্টির ঝমঝম শব্দ শুনতে শুনতে মনে হলো আরে আমার মনের মাধুরী যেন এই সুরে বাঁধা। সামনে গভীর বন, বনে পেখম মেলেছে ময়ূর, বলাকে উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে, কদম ফুল ফুটছে। এই যে বর্ণনাগুলা নজরুলের লেখার মধ্যে, প্রকৃতি নাই কোথায়? নজরুলকে আমরা সব জায়গায় পাই প্রকৃতি, আর তার লেখার মধ্যে বহু ক্ষেত্রেই চলে আসছে প্রকৃতি, জীবনের কথা। নজরুলের একটা অসুবিধা হয়ে গেছে আমাদের ক্ষেত্রে, বিদ্রোহী কবিতা তকমাটা নজরুলের গায়ে এমনভাবে চলে আসছে, নজরুল যে একজন মানবিক প্রকৃতি প্রেমিক একজন কবি, এটা আড়াল হয়ে গেছে। নজরুলের অনেক কিছু আড়াল হয়ে গেছে এই বিদ্রোহী কবির আড়ালে, যে কারণে আমরা সত্যিকার অনেক অর্থে কিছু। কি আপনি আমার সাথেও একমত হবেন যে বিদ্রোহী কবিতার মতন আজ অবধি আর কোনো কবিতা, কোনো কবি এতটা দৃঢ়ভাবে লিখতে পেরেছেন কি? লিখতে পারেননি, পারবেন এই জন্যই হারিয়ে যাচ্ছে অন্য কিছু। এজন্যই নজরুল, অবশ্যই নজরুল নজরুলই। নজরুল। ফেরদৌসেরা, প্রকৃতির সৃষ্টিশীল দিকগুলো নজরুল সাহিত্যে কিভাবে ফুটে উঠেছে একটু বলবেন? সাহিত্য রচনায় কবি নজরুল অসাধারণ, কিন্তু তিনি তার নিজের অভিভাষণেই বলে গেছেন যে আমি আর কিছুতে না হলেও সঙ্গীতে আমাকে মনে রাখতে হবে। সঙ্গীতের সম্ভার এত সমৃদ্ধ। আপনি আনুষ্ঠানিকতার গানে যদি যান, সেখানেও কিন্তু প্রতিটি অনুষ্ঠান শুধু মুসলিমদের অনুষ্ঠান তা নয়, যে কোনো ধর্মের আনুষ্ঠানিক পর্বের গানগুলোকে যদি দেখেন, আমি আনুষ্ঠানিক পর্ব এই জন্য বলছি যে ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ক্লাস যখন হয় তখন কিন্তু ভাগে ভাগে এভাবে রয়েছে যে আনুষ্ঠানিক গান, এইটি একটি পর্ব। তিনি যেমনি শবে কদর, শবে বরাত, ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, সেইভাবে যদি বলি শিব, শ্যামা কিংবা উমা, কোনোখানেই তিনি পিছিয়ে নেই, বরঞ্চ তার মতন গীতিকবি আর নেই। এটি বলবার পিছনে আরও একটি দিক আমি একটু জোর দিয়ে বলি, প্রতিটি মাস সেখানে কিন্তু বিভিন্ন রকম পূজা পার্বণের কথা তো রয়েছেই। জাতীয় কবি, যিনি শুধুমাত্র বাঙালির কবি বলবো কেন, বলবো একটি দেশের পাহাড় আবার সমতল ভূমি, সে পাহাড়ে যারা থাকে তাদের যে আচার আচরণ, তাদের বিভিন্ন রকম আনন্দ উৎসবের সময়ে তারা কী ধরনের গান ব্যবহার করেন, এই বিষয়ে যদি যান তাহলে নজরুল আবারও চলে আসেন। সেই প্রকৃতি আর জীবন সেখানেও মিশে গেছে। সেই জীবনে তারাও যেই গানগুলো করে থাকে তারই ছায়া আমরা, যেমন নাচের নেশার ঘোর লেগেছে, এই ধরনের রাঙামাটির পথ এলো, নাচের নেশার ঘোর লেগেছে, নয়ন পড়ে ঢুলেলো, নয়ন পড়ে ঢুলে, অথবা রাঙা মাটির পথে এলো, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, বাঁশি বাজে বুকের মাঝে এলো, মন লাগে না কাজে এলো, রইতে নারী ঘরে হলো,
প্রাণ হলো উদাসীল, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। চমৎকার। আপনার সাথে এরকম অনেক অনেক গান রয়েছে। আর আপনার এর পাশাপাশি আপনার সাথে কথা মিলিয়ে বলতে চাই আর কি, দুটো ধর্মের শ্রেষ্ঠ ধর্মীয় সঙ্গীত নজরুলের লেখা, আর একজনও পাওয়া যাবে না। ইসলাম ধর্মের হামনাদ নজরুলের লেখা, শ্যামা সঙ্গীত, শিব সঙ্গীত, উমা সঙ্গীত হিন্দু ধর্মের। মোট কথা তাকে ছাপিয়ে আর কেউ যেতে পারেনি। নজরুলকে পাল্লা দেওয়ার মতো কেউ এখানে নাই। এই যে আমাদের রোজার মাসের গানগুলো, এই সময়ের গান কারোর কোনো কবির নেই। এই রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, মানে এইটা না বাজলে তো মনে হয় ঈদই আসলো না। ঈদই হলো না। আচ্ছা ইকরাম, আমাদের একটু বলবেন যে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে নজরুল সাহিত্য কতটা উদ্বুদ্ধ করে? একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়ের জন্য। এখানে আমি একটু পিছন দিকে ফিরব নজরুলের লেখার দিকে। প্রায় 100 বছর আগে নজরুলের একটা প্রবন্ধ আছে, রোজ কিয়ামত বা প্রলয়ের দিন। এই সময়ের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা, জলবায়ু পরিবর্তন সমস্যা, বায়ুর দূষণ, সমস্ত কিছু প্রকৃতি ধ্বংসী যেসব কথা নজরুল 100 বছর আগে তার এই প্রবন্ধে বলে গেছেন। কেন পরিবেশ ধ্বংস হচ্ছে, এই যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ, কয়লা পোড়ানো, গাছ কাটা, এইগুলা উনি আগেই বলে। কারণ এই পরিবেশ ধ্বংসের মূল কারণগুলা নজরুল 100 বছর আগে বলে গেছেন। আমরা যদি সেইটা ওই নজরুল প্রবন্ধ পড়ি, আমাদের মনের মধ্যেই খেদোক্তি আসবে যে আমরা কেন ধ্বংস করছি। আমরা আর ধ্বংস করব না, আমরা এখন সংরক্ষণের দিকে এগিয়ে যাব। মানব কল্যাণকে ভাবা দরকার, মানব কল্যাণকে মাথায় সামনে। নজরুলের ভাবনাটা এরকম। আর আরও একটা ব্যাপার আছে, নজরুলের আর একটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রবন্ধ আছে, বাঙালির বাংলা। এই বাঙালির বাংলায় একটা চমৎকারভাবে বলা আছে, গভীর সবুজ বনানী, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, বাঙালির এত ঐশ্বর্য, এই ঐশ্বর্য বাঙালি সারা পৃথিবীকে খাওয়াতে পারে দাওয়াত করে। সেই বাঙালি অলস হয়ে নিজেদের সমস্ত কিছু ধ্বংস করে বিদেশিদের প্ররোচনায়, বিদেশিদের কথা শুনে নিয়ে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছে। সেইখানে নজরুল একটা এই বাঙালির বাংলা প্রবন্ধে একটা ছোট্ট কবিতা আছে, যেখানে বাংলাদেশের পরিচয়টা নজরুল একদম শক্তভাবে বলে দিচ্ছেন। এই পবিত্র বাংলাদেশ বাঙালির আমাদের, দিয়া প্রহারেন ধনঞ্জয়, তারাবো আমরা করি না ভয়, যত পরদেশি রামাদের গামাদের। এখানে কিন্তু নজরুলের কথা, যে রামাদের গামাদের খালি লোক না, তাদের যে চিন্তা ভাবনা, তাদের নীতি, এগুলো আমরা সরিয়ে ফেলবো। আমরা আমাদের নিজেদের চিন্তা ভাবনার মধ্যে চলে আসবো। কারণ এই কয়দিন আগে আমি একটা অনুষ্ঠানে শুনলাম, আমাদের দেশে বৃক্ষরোপণ করা হবে, বিদেশি প্রজাতির অনেক গাছ এখানে লাগানো হয়েছে, যেটা আমাদের প্রকৃতি ধ্বংসকারী। আমাদের দেশে যে গাছ লাগাবো, আমরা আমাদের মাটির, আমাদের প্রজাতির গাছ লাগাতে হবে, যেটাই মাটির সাথে চলে। এইটা একটা বড় ব্যাপার। নজরুলের লেখা পড়লে আমরা কিন্তু সামনে পাবো এগুলা সবই। আসলে আমি জানি না এরকম একটি এত সুন্দর অনুষ্ঠান, প্রকৃতি ও জীবন। প্রকৃতি তো নিজেই একটা জীবন, মানুষের আরেক রকম জীবন, সবই কিন্তু জীবন, প্রাণ। প্রাণ কখন প্রাণবন্ত হয়? যখন সে স্বাভাবিক জীবনে থাকে। আমরা যে ছোট্টবেলা থেকে বড় হয়েছি, গ্রামে গেছি, ঈদ করেছি, আনন্দ করেছি, পথ ছিল কাদাময়, কাদাযুক্ত মাটি, পুকুর, গাছগাছালি, পাখি, কত সাবলীল। এই যে সময়, একবার যদি আমরা পেছনে ফিরে তাকাই, তো সেই সময় দেখতাম গাছে গাছে ফল পড়ে আছে মাটিতে, পায়ের তলে দলিত হচ্ছে। গাব বলে গাছ, একটি গাব গাছ, কি অপূর্ব তার রং। কাউ বলে আর একটা ফল ছিল। এগুলো কি অনেকে, বাচ্চারা তো শোনেই নিয়ে নাম। আমাদের সময় বেত ফল, একটু কাঁটাযুক্ত গাছ, বেতটাকে পরিষ্কার করে বেতের যে পাটি, এগুলো মহিলারা বানাচ্ছে। কি অপূর্ব তাদের বুনন ক্ষমতা। এই সাথে সাথে বেতের যে ফলটা, কি অপূর্ব খেতে, মিষ্টি আর একটু ঝাল মিশিয়ে, লবণ মিশিয়ে খেতাম। এখনই আমার মুখে পানি চলে আসলো। আপনি আরেকটা যে ব্যাপার এখানে আপনি যোগ করতে পারেন, সেটা হলো আমাদের ছোটবেলায় দেখেছি আমরা গ্রামে ছোটখাটো অসুখে কবিরাজি চিকিৎসা। কবিরাজের চিকিৎসা করতো কোথা থেকে?
আমার বাড়ির পিছনে গাছরা ঝোপ জঙ্গল থেকেই তারা এই তো এখান ওষুধটা জোগাড় করতো। এখন ঝোপ জঙ্গল কোথায়? এখনো তাই করছে কবিরাজরা, কোথায়? আরো কষ্ট করে খুঁজছে। কারণ সেই ঝোপঝাড় এখন নেই। নেই, আমরা গাছ যেই নেই। ফলগুলোর কথা বলছি, পেয়ালা বলে একটি ফল ছিল। এই পেয়ালা দেখতে কিছুটা আঙুর জাতীয়, গোল কালো, কি অপূর্ব খেতে। কোথায় সেসব? আমরা তো সেই শৈশবে এত সুন্দর একটা প্রকৃতিতে বড় হয়েছি। তো আমি মনে করি কি জানেন, প্রকৃতির সাথে মানুষের জীবনের এতই সংমিশ্রণ যে আমরা বড় হয়েছিলাম সেগুলো দেখে দেখে, সেগুলো খেতে খেতে, পরিবেশ দেখে, পাখির বাসা দেখে। আমরা কিন্তু বোধ করি এখনও সেই ধরনেরই নরম সরমই রয়ে গেছি। আমাদের বাচ্চারা দেখবেন অনেক বৈজ্ঞানিক হয়ে গেছে, যান্ত্রিক হয়ে গেছে, তারা কিছুটা ডিজিটালাইজড হয়ে গেছে। তাদের কিছুটা না, কাছে অনেক বেশি ডিজিটাল হয়ে গেছে। একটু বেশি হয়ে গেছে। যাই সেই হোক, জন্যই প্রকৃতি জীবন আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। যাই হোক, আমরা এখন আপনার একটা গান শুনতে চাই, এই নজরুলের প্রকৃতি নিয়ে একটা গান, যে গানটা আপনি পছন্দ করেন, এইরকম একটি গান শুনতে শুনতে অনুষ্ঠানটি শেষ করতে চাই। এই মুহূর্তে আমার যে গানটি গাইতে ইচ্ছে করছে, গানটি সেই অবহেলিত ফুল, যাকে বড্ড ভালো লাগে সবার, অথচ ফুলদানিতে সে রানী নয়। চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা, চাঁদের দেশের পথ ভোলা ফুল চন্দ্রমল্লিকা, রং পরিদের সঙ্গিনী তুই, অঙ্গে চাঁদের রূপশিখা চন্দ্রমল্লিকা, 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 চন্দ্রমল্লিকা। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। এবং নজরুলকে নিয়ে আমরা যত বেশি কথা বলবো ততই কিন্তু জানতে পারবো, এবং আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম তারাও জানবে এবং তাদের জানা উচিত। আমরা আসলে নজরুল সম্বন্ধে কতটুকু জানি, কবি নজরুলের ব্যাপারে খুব বেশি কিন্তু আমরা জানি না। এই জানানোর ব্যাপারটা কিন্তু যত আলোচনা হবে, যত বেশি আমরা এ নিয়ে চর্চা করব, ততই কিন্তু আমরা সমৃদ্ধ হব। অনেক ধন্যবাদ আপনাদের। শুধু দর্শক, নজরুল প্রকৃতিকে দেখেছেন এক অদম্য শক্তি হিসাবে। প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা তার সাহিত্যে বিদ্যমান। কবি নজরুলের সব লেখায় প্রকৃতি উঠে এসেছে স্বরূপে। আসুন, কবি কাজী নজরুল ইসলামের মতো আমরাও প্রকৃতিকে ভালোবাসতে শিখি। এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।